আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের পতিত স্বৈরাচার, দুনিয়া কাঁপানো ফ্যাসিস্ট এবং আমরা যাকে তাড়িয়েছি এবং যিনি আমাদের ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন, 14 মাসও হয়নি এখনো পর্যন্ত, যাকে বলা হয় আমাদের ভিতরে যে ক্ষোভ, এটা প্রশমিত হয়নি এখনো পর্যন্ত। আমাদের রাগ মানে থামেনি। সেই অবস্থায় সেই আমাদের বক্তব্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যে বাড়াবাড়ি করছে, এতে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। ভীষণ রকম অপমান বোধ করছি। এটা কি ধরনের কথা? আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমরা কি খাবো, পরবো, কার সঙ্গে থাকবো, কার নিয়ে রাজনীতি করব, কাকে ক্ষমতায় বসাবো, কাকে তাড়াবো, এটা আমাদের বিষয়। তোমরা বাপু, তোমাদের যদি ভালো না লাগে চলে যাও। তোমাদেরকে কে আসতে বলছে বাংলাদেশে? আমাদের সাথে দরকার হলে ব্যবসা করো, নাহলে করো না। আমরা তো এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করছি না, সীমান্ত বন্ধ আছে, তাতে আমাদের ঘোড়ার ডিম কি হয়েছে? আমরা তো দিব্যি ভালো আছি। আবার সীমান্ত বন্ধ থাকার ফলে আমাদের সাথে চীনের কত সুন্দর ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসছে, আবার জাহাজ ভরে ভরে কত অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আমাদের দেশে আসছে। আমরা কি ভারতের জাহাজের জন্য কখনো বসে থাকি? কি মনে করো তোমরা আমাদেরকে? এরকম প্রশ্ন, নানা রকম প্রশ্ন আসছে। বিশেষ করে শেখ হাসিনা মানে যা করছেন, এই ভদ্রমহিলাও কিরকম আছেন, কোথা থেকে এই সমস্ত কানেকশন পান, আর কোথা থেকে এই সমস্ত বুদ্ধি তার মাথায় আসে, এটা আমরা ভেবে পাই না। যেদিন সেই বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক, আপনি তাকে টিম সেবাস্তিয়ান, সেই বিবিসির বিখ্যাত সাংবাদিক টিম সেবাস্তিয়ান, তার সঙ্গে তুলনা করতে পারেন। তারপর সিএনএন এর সে বিখ্যাত ল্যারি কিং, তার সঙ্গে তুলনা করতে পারেন। এরকম তাও ছোট হবে। তিনি হলেন জনাব খালেদ মহিউদ্দিন। মানে অসাধারণ একজন সাংবাদিক। এরকম সাংবাদিক হাজার বছরে, সাংবাদিকতার ইতিহাস হাজার বছর হয়নি। যদিও মানে এক জামাতের মাওলানা সে ওয়াজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে একজন সাংবাদিক হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন। আমি প্রথমে বলি নাউজুল্লাহ মিন জালেক। ওনার কথাও যদি ধরে নেই, 1400 বছর হয়ে গেছে সাংবাদিকতার ইতিহাস। তো এই 1400 বছরে বা হাজার বছরে এই বাংলায় খালেদ মহিউদ্দিনের মতো এইরকম বিরল প্রজাতির, এইরকম অসাধারণ মেধাবী, এরকম সুন্দর, এত সুন্দর স্মার্ট, তার মুখের দিকে তাকালে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছে। তো এরকম দুনিয়া কাঁপানো বাংলাদেশি সাংবাদিক, তিনি বাংলাদেশে এসে তুইতুকারি করে শেখ হাসিনাকে গালাগালি করলেন। বললেন ওর সাক্ষাৎকার এখন কে নেবে? কেউ ওকে তো এখন আর পাত্তা দেয় না, ওর সাক্ষাৎকার আমি নেব, আমি নেব। তো এই বক্তব্যের মাধ্যমে জনাব খালেদ মহিউদ্দিন তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যতটুকু নামানোর দরকার ততটুকু নামিয়ে ফেললেন। যে তিনি এতটা অসহায়, তিনি এতটা দুর্বল এবং তিনি এতটা কাঙাল বা কাঙালিনী সুফিয়া হয়ে গেছেন যে কোনবা পথে নিতাইগঞ্জ যাই, এরকম গান দিল্লিতে বসে তিনি গাইছেন আর বলছেন, খালেদ আয় আয় আয়, তুই একসময় আমার চাকর, সেই সালমান এফ রহমান তার চাকর ছিলি, কাজী আজ আল্লাহ তোকে বড় করেছে, তুই এখন দুনিয়ার বাদশাহ, একটু আয় আমাকে উদ্ধার কর। তুই যদি আমার সাক্ষাৎকার না নিস তাহলে কি হবে? তুই এখন যেখানে চাকরি করছিস, সেই ঠিকানা, সেই পত্রিকার যে মালিক, তুই এখন যার চাকর, শাহিন, শাহিনও তো আমার কর্মী। গত নির্বাচনে শাহিন মনোনয়ন চেয়েছিল আওয়ামী লীগ থেকে, পরে আমি বললাম যে আওয়ামী লীগের দরকার নাই, আমার যেটা কিংস পার্টি আমি করেছি, নাজমুল হুদার যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে তৈমুর আলম খলন্দকার আছে, অন্যান্য যারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, তুই গিয়ে সেখান থেকে মনোনয়ন নিয়ে আয়, আমি তোকে এমপি বানাবো। তো সেই শাহিনের কর্মচারী হয়ে তুই যদি আমাকে একটু উদ্ধার না করিস, আমাকে রক্ষা না করিস, আমি কোথায় যাব? মানে জনাব খালেদ মহিউদ্দিন যেভাবে মানে কথাবার্তা মানে বললেন, তাতে মনে হতো যে শেখ হাসিনা আসলে এমনই বিপদে পড়েছেন।
আর শেখ হাসিনা তাকে তুই-তুকারি করতে পারেন, বলতে পারেন। এর কারণ হলো যে প্রকাশ্য স্ক্রিনে তার সাবেক মালিক জনাব খালেদ মহিউদ্দিনের সাবেক মালিক জনাব সালমান এফ রহমান, তিনি তাকে স্টুপিড বলে গালি দিয়েছেন, ভীষণ রকম একটা গালি দিয়েছেন কয়েকবার, একবার, দুইবার, তিনবার। তো যেখানে শেখ হাসিনার চাকর তার চাকরকে গালি দিতে পারেন, তো সেক্ষেত্রে মালিক হিসেবে, মালিকের মালিক হিসেবে তার একটা বিরাট অধিকার আছে। সেই অধিকার থেকেই তিনি সেই কাজটি করতে পারেন, তার সেই অধিকার আছে। তো যার জন্য তিনি তাকে তুই-তুকারি করে বলতে পারেন যে আয় আয় খালেদ আমাকে বাঁচা, আয় আয় চাঁদ মুখো, হ্যাঁ টিপ দিয়ে যা। তো এরকম যখন একটা অবস্থা, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার কি হলো, তিনি একই সঙ্গে রয়টার্স, আপনার বলতে হবে না রয়টার্স কি, এএফপি তাও বলতে হবে না, সারা দুনিয়ার মানুষ জানে। তারপর ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটি জায়গাতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। মানে খালেদের কি আর ইজ্জত রইল বলেন তো? যে খালেদ মানে যাকে বলা হয় অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে আপনার আমাদের মানে আঞ্চলিক ভাষায় গিরাফি বলি। যখন জাহাজ তীরে নোঙ্গর করে তখন জাহাজকে স্থির করার জন্য যে নোঙ্গর ফেলা হয়, অ্যাঙ্কর ফেলা হয়, তো এরকম জনাব খালেদ যে শেখ হাসিনাকে উদ্ধার করবেন, যেভাবে ডুবন্ত জাহাজকে উদ্ধার করা হয়, বা সমুদ্রের মধ্যে যখন জাহাজ খুব দুলতে থাকে তখন অ্যাঙ্কর ফেলে দেওয়া হয়, মাটির সঙ্গে গেঁথে গিয়ে সে জাহাজকে স্থির রাখে। তো ওইরকম শেখ হাসিনাকে স্থির রাখার জন্য যেখানে জনাব খালেদ মহিউদ্দিন এত বড় একটা মহৎ উদ্যোগ নিলেন, ঠিক সেই সময়টাতে রীতিমতো তাকে অপমান করে, বাংলাদেশের সংবাদপত্রের কিংবদন্তি মহাপুরুষকে অসম্মান করে, বেইজ্জতি করে, নাঙ্গা করে, ভুকা মানে একেবারে না খেয়ে মরলেন। কারণ এরকম একটা সাক্ষাৎকার হলে তো কিছু থাকতো, মালপানি থাকতো। তো সেইগুলোকে একেবারে ভুকা নাঙ্গা করে তিনি রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এএফপিতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। এটা শেখ হাসিনার জন্য কতটা ঠিক হলো, আর ওই পত্রিকাগুলো কতটা দুর্ভিক্ষ কবলিত, কতটা বন্যা পীড়িত, যে একেবারে তাদেরকে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতেই হবে। তারা একবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখলো না। এই এতদিন ক্ষমতা এলো এবং ৩-৪টি এরকম বড় পত্রিকাতে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার ছাপা হলো না, তারপরে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার ছাপা হলো না, আমাদের বিশ্ববিজয়ী খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথা বাদ দিলাম, তাকে সাক্ষাৎকার নেওয়ার মতো সাহস শক্তি এই পত্রিকাগুলো নেই। কিন্তু তার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, তার সাক্ষাৎকার নিতে পারতেন। তারপরে রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসানের সাক্ষাৎকার নিতে পারতেন। আলী রিয়াজের সাক্ষাৎকার তো নিতেই পারতেন। কিন্তু এগুলো না করে তারা কেন পলাতক, যাকে আমরা তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং যিনি মরে গেল বাংলাদেশে আসতে পারবেন না বলে আমরা ঝিম ধরে আছি, কেন সেই শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে গেল বলেন তো? একটু ইজ্জতে লাগে না? ভীষণ রকম ইজ্জতে লাগে। তো এরপরে ক্ষান্ত নাই, আমরা মনে করেছিলাম আচ্ছা ঠিক আছে, ওরা ভুল করেছে, ক্ষমা করে দিলাম। এখন ওরা সাংবাদিকতা শিখেনি, সাংবাদিকতার ইথিক্স কি, এই ইথিক্সগুলো তারা এখন পর্যন্ত শিখেনি, কাজেই ওদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও মা, এ কি হলো? এখন আবার দ্য হিন্দুতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে, দ্য উইকে সাক্ষাৎকার ছাপার পাশাপাশি শোনা যাচ্ছে যে ব্লুমবার্গে তার সাক্ষাৎকার ছাপা হবে, তারপর ওয়াল স্ট্রিট জার্নালে তার সাক্ষাৎকার ছাপা হবে। আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ব মিডিয়া রীতিমতো ফাজলামো শুরু করেছে, অথবা তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এটা ঠিক না, কোনো অবস্থাতে এটা ঠিক না, এভাবে করা উচিত নয়। একই সঙ্গে তাদের যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হয় তাদের ব্যালেন্স করতে হবে। আমাদের দেশে দেখে না কত সুন্দর সাংবাদিকরা ব্যালেন্স করে চলছে, যে ফুল ফুটে সে ফুলের ঘ্রাণে আমাদের এই সংবাদপত্র কুল যেভাবে ছুটে বেড়ায় ভ্রমরের মতো। তো সেইভাবে এই আন্তর্জাতিক পত্রিকাগুলো তাদেরও তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশ তো বোয়িং কিনতে পারে, বাংলাদেশ ফাইটার জেট কিনতে পারে, বাংলাদেশে তেল গ্যাস উত্তোলন করার জন্য তাদেরকে আসতে হবে। আসতে হলে তাদেরকে তো, যাদের হাতে বর্তমান ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদেরকে তো পাত্তা দিতে হবে। তাদেরকে সাক্ষাৎকার নেওয়া যায় না? অন্যান্য দলের, জামাতের লোকে কম ইংরেজি জানে, শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম ইংরেজি জানে, তারা তো আরবিও জানে, তারা তো সেগুলো আরবিতেও সাক্ষাৎকার দিতে পারে, গালফ টাইমসের সাক্ষাৎকার দিতে পারে, দ্য সাউদি গেজেট, সেখানেও তারা সাক্ষাৎকার দিতে পারে। কিন্তু সেগুলো না দিয়ে তারা জামাতে কোনো লোকে ডাকছেই না। বিএনপিতে কত ভালো ভালো মানুষ আছে, সালাউদ্দিন সাহেব কত সুন্দর ইংরেজি বলেন, আরও অনেকে অনেক সুন্দর সুন্দর ইংরেজি বলেন,
তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন, তিনি কি কম ইংরেজি জানেন? কেন এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সাক্ষাৎকার নিচ্ছে না? আর কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তারা প্রচ্ছদ প্রতিবেদন করছেন না? কেন বলছেন না যে বাংলাদেশে গত 14 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিপ্লব করেছেন, যে অবিস্মরণীয় কর্মকাণ্ড করেছেন, তাকে আরও একটা নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, তাকে অর্ডার অফ দ্য মেরিট যে পুরস্কার আবার দেওয়া যেতে পারে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে আগামী 50 বছর শাসন কার্য পরিচালনা করতে পারেন, এই জন্য আন্তর্জাতিক গণমাধ্যম নানা প্রচার এবং প্রোপাগান্ডা করতে পারে। তো সেগুলো বাদ দিয়ে আমরা যাদেরকে তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং তাড়িয়ে দিয়ে আমরা মনের আনন্দে এখন আছি যে যেহেতু তাড়িয়ে দিয়েছে উনি আর কোনোদিন আসতে পারবেন না। আমি উনি বললাম, আমি আসলে খালেদ মহিউদ্দিন সাহেবের মতো যদি এত বড় সাংবাদিক হতাম হতো, তখন আমি বলতাম যে তুই আর আসতে পারবি না কোনোদিন, তুই তুকারি করে বলতাম। যেহেতু আমার আসলে ওই পর্যায়ে এখনো আমি যাইনি, এই জন্য উনি বা আপনি আপনি করে বললাম আর কি। তো এনিওয়ে, তো উনি আর আসতে পারবেন না, কাজেই আমরা একেবারে মনের আনন্দে যেখানে আয়েশ করে দোতারা বাজাচ্ছি, সারিন্দা বাজাচ্ছি, বেহালা বাজাচ্ছি, বা ডুগডুগি বাজাচ্ছি, স্বাদের লাউ বা নাইলো মরে বৈরাগী, ঠিক সেই সময়টাতে এই যে আন্তর্জাতিক গণমাধ্যম যা শুরু করছে, আমার ক্ষুদ্র মানুষ আমার পক্ষ থেকে নিন্দাবাদ ব্যক্ত করা ছাড়া আর কোনো উপায় নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। 11 নভেম্বর এবং 13 নভেম্বর নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। সর্বত্রই এটি আলোচনা হচ্ছে যে কি হবে 11 তারিখে, কি হবে 13 তারিখে। আসলে আমরা তো জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ 10 নভেম্বর থেকে 13 তারিখ পর্যন্ত একটা কর্মসূচি দিয়েছে, এর মধ্যে জামাত আবার 11 নভেম্বর তারা একটা কর্মসূচি দিয়েছে। জামাতের কি কর্মসূচি? জামাত এবং আরো জামাত সহ মোট 8টি ইসলামপন্থী দল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে 11 তারিখে। তাদের 5টি দফা। এই দফাগুলো হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এবং এই আদেশের উপর জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, এবং তারা বলছে এটি নভেম্বরের মধ্যেই করতে। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 5টি দাবিতে তারা এটি করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে এই 5 দফা দাবি না মানলে, মানে সরকার যদি না মানে, বাস্তবায়ন না করে, 11 নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে, মানে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আসলে। আবার গত বৃহস্পতিবার আমরা শুনলাম জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। তাদের সাম্প্রতিক কথাবার্তা আসলে এরকম। কি উদ্দেশ্যে, কেন, কার সঙ্গে, কোন সমঝোতার ভিত্তিতে, কোন পরিকল্পনার ভিত্তিতে তারা এই কথাগুলো বলছে, এটি আসলে অনেক তর্কের বিষয়। অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে, সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই করার পক্ষে মতামত ব্যক্ত করছে বিএনপি। তারা এই সিদ্ধান্তে অনড়, এবং ইতিমধ্যে মানে বিপ্লব সংহতি দিবস 7 নভেম্বর থেকে ওটিকে ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এটি দেখে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কেউ সংস্কারের জন্য সরকারকে চাপ দিচ্ছে, কারণ জামাত নির্বাচনের প্রস্তুতি আগেই সেরে রেখেছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা এই নিষেধাজ্ঞা ভেঙে সরকারকে একটি প্রতিরোধের বার্তা দিতে চাইছে। সেটির একটি প্রেক্ষাপট আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে আগামী 13 নম্বর তারিখ ধার্য করা হয়েছে। মূলত এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের সূত্র বলছে যে আওয়ামী লীগ ঢাকায় ওই দিন, মানে 13 তারিখ, দেশব্যাপী তো তারা করবে 10, 11, 12, আর 13 তারিখে ঢাকায় প্রচুর লোকের সমাগম ঘটাবে তারা, এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা করতে পারে, এটি সরকার মনে করছে, বা সরকারের গোয়েন্দারা এই ধরনের তথ্য দিয়েছে বলে জানা যাচ্ছে। এবং বলছে যে গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানা অপতৎপরতা করতে পারে, চালাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ তাদের লক্ষ্য একটাই, মানে সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, আইসিটিতে যে বিচার প্রক্রিয়াটি চলছে, যে রায় ঘোষণার তারিখ ধার্য করাবে, সেটিকে বাধাগ্রস্ত করা, চ্যালেঞ্জ করা, হুমকির মুখে ফেলা, ইত্যাদি ইত্যাদি। এসব নিয়ে আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের গুজব, অপপ্রচার, সংবাদ, নানান কিছু ছড়িয়ে পড়েছে, ফটোকার্ড, এটা সেটা চলছে।
তবে আসলে এই আশঙ্কাটা উস্কে দিয়েছে সম্প্রতি অর্থাৎ গত 5 নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে। তারপর থেকে আসলে এটি সকল মহলে, সংশ্লিষ্ট সকল মহলে টেনশন তৈরি করেছে। মানে নানক লকডাউনের ঘোষণা দিয়ে বলেছেন, ঢাকায় আমরা 13 নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন দিয়েছি, আর 10 থেকে 12 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল হবে এবং 13 নভেম্বর রাজধানী ঢাকা দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই কর্মসূচির মূল টার্গেট হলো শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় বাধা সৃষ্টি করা। এটা অনেকে বলছেন, আবার বলছেন সরকারকে চ্যালেঞ্জ করা। এটাও না হয় বুঝলাম স্পষ্ট। নেতাকর্মীদের সাহস যোগানো এটি একটি লক্ষ্য এবং নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা করা। কারণ শেখ হাসিনা অনেকদিন পরে গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে মুখ খুলছেন, তিনি অনেক কথা বলছেন। এগুলিও নেতাকর্মীদেরকে কিছুটা আপনার কি বলবে যে উজ্জীবিত করছে, উচ্চকিত করছে। সব মিলিয়ে আসলে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করতেন রাজনীতির বিশ্লেষকরা। এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছে, এটিও জানা যাচ্ছে। নানকের ভিডিও বার্তা এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের উপলক্ষ করে সরকারের ভিতরে এক ধরনের ভয় ঢুকেছে, টেনশন ঢুকেছে, এটিও কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে আবার এটি স্বীকার করতে চাইছে না কেউ। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই রোববার আজকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষ করে গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন যে 13 নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই। আবার সুপ্রিম কোর্ট এন্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মানবজমিনকে বলেছেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে নির্দিষ্ট হুমকির তথ্য কিংবা কোনো নিরাপত্তার শঙ্কা নেই। দর্শক খেয়াল রাখবেন, র্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেছেন, এগুলো উড়ো খবর, গুজবে কান দেওয়ার সুযোগ নেই। তার মানে আসলে এগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না। আবার গোয়েন্দা সূত্রগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে কোনো নাশকতা করার সুযোগ পাবে না। এটা গোয়েন্দা সূত্র বলছে। কেন বলছে? কারণ পুলিশ, র্যাব, গোয়েন্দা এবং সেনা সদস্যরা সতর্ক রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে বলা হয়েছে তারাও অনিরাপদ বোধ করছেন না। মানে এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, লকডাউনের ঘোষণা দিয়েছে, এটিকে আসলে কেউ আমলে নিয়েছেন বলে স্বীকার করছেন না। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিং এ প্রসিকিউটর মুনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদেরকে এই কথাগুলো বলেছেন। আবার এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি মানবজমিনকে বলেছেন, 13 নভেম্বর ঘিরে তারা মানে আওয়ামী লীগ মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। আমরা তাদের সব হুমকি ধমকি ভয় পাই না। এই এতক্ষণ যা বললাম, এখন যা বলবো তার সম্পূর্ণ বিপরীত। মানে ভয় পায় না, শঙ্কা নেই, কিন্তু সবাই সতর্ক অবস্থানে রয়েছে। যাক, এটি আগাম নিরাপত্তার জন্য হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা ভীষণ অ্যাক্টিভ। ইতিমধ্যে সব জেলার পুলিশ সুপারকেও নির্দেশনা দেওয়া হয়েছে। ভয় না পেলে নির্দেশনা দেওয়ার কারণ কি সেটি বোধগম্য নয়। এবং কি বলা হয়েছে, যে কোনো প্রকার নাশকতা এড়াতে 10 নভেম্বর থেকে ঢাকার প্রবেশ পথ, যতগুলো প্রবেশ পথ আছে, আবাসিক হোটেল, মেস, শিক্ষা প্রতিষ্ঠানের হলে তল্লাশি এবং বিভিন্ন অভিযান চালাবে পুলিশ। মানে শুরু করবে তারা, এটি হয়তো কালকে থেকে শুরু করবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, অনেক চেকপোস্ট বসানো হয়েছে, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে সাঁড়াশি অভিযানও সমান তালে চালাচ্ছে। ভয় পাচ্ছে না, শঙ্কা নেই, কিন্তু এগুলো চলছে। মানে এক উসিলায় আওয়ামী লীগকে আরো কোণঠাসা করবার একটি চেষ্টা। যাই হোক, সেটি তারা করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে পুলিশের স্বীকার করছে। কিন্তু আবার তারা এটিও বলছে এখানে সমস্যা হচ্ছে বেশিরভাগ আইডি এবং পেজ দেশের বাইরে থেকে পরিচালিত হয়, ফলে এখানে তারা কিছু আসলে করতে পারছে না। আবার পুলিশেরই একটি সূত্র বলছে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলমান। মানে কোনটি আপনি বিশ্বাস করবেন, আমলে নেবেন, এটি বলা মুশকিল। গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল, ফার্মগেট, মোহাম্মদপুর এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায়, বেশ কয়েকটি এলাকায় ককটেল নিক্ষেপ করেছে, বিস্ফোরণ ঘটেছে। গণমাধ্যমে এসছে দুর্বৃত্তরা এটি করেছে। পুলিশ এটিকেও আওয়ামী লীগের কাঁধে হয়তো চাপাচ্ছে, জানি না। ডিএমপির মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীতে 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল, মানে আওয়ামী লীগ করছিল। এমন তথ্যের ভিত্তিতে গত 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, অর্থাৎ ডিবি। তারা আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন, মানে তারা মানে আওয়ামী লীগ, যমুনা এবং এর আশপাশে যেখানে ইউনূস থাকেন,
গ্যাস বেলুন উড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দাদের কাছে নাকি যারা আটক হয়েছে তারা স্বীকার করেছেন। এদিকে আরেকটি খবর বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, যদিও পরের একটি ভিন্ন ব্যাখ্যা এসেছে। দুটো খবরই বড়, আমি সংক্ষিপ্ত করে জানাচ্ছি, কোনটি সত্য আমি বলতে পারবো না। প্রথমে কি জানা গেল, জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে এবার সেই আন্দোলন মানে গত জুলাই আন্দোলনে সবচেয়ে সাহসী এবং যোগ্য যোদ্ধাদের তাদের ভাষায় অস্ত্র সজ্জিত করে রাজপথে নামাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং এটির দায়িত্ব হয়েছে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশ্যে তার নির্দেশে গঠিত ৯,০০০ সদস্যের বেসরকারি মিলিশিয়ার কয়েক হাজার যুবককে পুলিশের ইউনিফর্ম পরিয়ে 10 থেকে 13 নভেম্বর আওয়ামী লীগের বিক্ষোভ দমনে মোতায়েন করছে বা করা হচ্ছে, এরকম একটি সংবাদ এসছে। এই সংবাদটি বাংলাদেশের কোনো কাগজে আসে, এটি বিদেশি কাগজে এসছে। সেই কাগজটি আসলে দাবি করছে বাংলাদেশ পুলিশের গোপনীয় 9 পৃষ্ঠার স্পেশাল সিকিউরিটি প্ল্যান একটা নথি, সেই নথি থেকে তারা এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এর রেফারেন্সে তারা বিশাল একটি রিপোর্ট করেছে, আমি দু একটি তথ্য শুধু আপনাদেরকে দিব। তারা বলেছে যে পুলিশের ইউনিফর্মে অক্সিলারি ফোর্স, ওই যে নথি অনুযায়ী 9 পৃষ্ঠার বলা হচ্ছে ঢাকা মহানগরীর 9টি সেক্টরে মোট 6,829 জন পুলিশ কর্মী মোতায়েন করা হবে। এর মধ্যে শত শত যুবক যারা আসিফ মাহমুদের নির্দেশে গঠিত ট্রেনিং প্রাপ্ত অক্সিলারি ফোর্সের সদস্য, যে মিলিশিয়ার কথা বলা হয়, এটিও দু একটা কাগজে, দেশি বিদেশি কাগজে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে কিন্তু বেশ চর্চা চলছে গত বেশ কিছুদিন ধরে। এবং কি বলছে তারা, এই অক্সিলারি ফোর্সের সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম পরবে। এই ইউনিফর্ম পরে তারা রায়ট গিয়ার, রেইনকোট এবং অস্ত্র সহ মাঠে থাকবে। এই যুবকরা ইতিমধ্যেই নাকি ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। এটি তারা আমার পক্ষে চেক করা সম্ভব নয়। ওই নথি অনুযায়ী ওই পত্রিকাটি বলছে 49টি থানা এলাকাকে 9টি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে প্লাটুন গঠন করা হবে বা হয়েছে। প্রতি প্লাটুনের নেতৃত্বে থাকবেন কারা? পুলিশ কর্মকর্তা। কিন্তু সদস্যদের বড় অংশ হবে, এই প্লাটুনের সদস্যরা হবে এই বেসরকারি মিলিশিয়া যে করা হয়েছে তাদের সদস্যরা। এবং এদেরকে কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেস কমান্ডের মাধ্যমে সমন্বয় করা হবে, এদের সকল কর্মকাণ্ড আপনার নিয়ন্ত্রণ করা হবে বা এদেরকে গাইড করা হবে। যাই হোক, আমরা দেখেছি গোপালগঞ্জের ঘটনার সময় কন্ট্রোল রুমে কারা ছিলেন, কারা এখান থেকে নিয়ন্ত্রণ করেছেন। আমি আর অন্য বিতর্কে যেতে চাই না। পরে এই সংবাদটি, এটিকে আবার কাউন্টার আর একটি সংবাদ পেয়েছি, আমি সেটিও সততার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। সেটি কি, ওই সূত্রটি জানিয়েছে ঢাকায় 9,000 মিলিশিয়া বাহিনীর সদস্য মোতায়েনের খবরটি ভুয়া। এবং এটি যারা জানিয়েছে তাদের নাম হচ্ছে দ্য ডিসেন্ট। এরা কারা কি আমি বিশদ জানি না। ডিসেন্টের অনুসন্ধানে নাকি দেখা গেছে ঢাকায় প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েনের দাবি সত্য নয়। শনিবার অর্থাৎ 8 নভেম্বর রাজধানীর 142টি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে বড় ধরনের একটি মহড়া চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ মানে ডিএমপি। প্রায় 7,000 পুলিশ সদস্য এই মহড়ায় অংশ নিয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়া। তার মানে মহড়াটি হয়েছে এই যে বিপুল সংখ্যক পুলিশের ফোর্স মোবিলাইজেশনের এটি একটি অংশ, এটি নিয়মিতই হয়ে থাকে তিনি বলছেন। অর্থাৎ ঢাকায় কোনো প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েন করা হয়নি, এটি তো বোঝা যাচ্ছে, বরং পুলিশের নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেই ঢাকায় পুলিশের অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বলা হয় প্রায় 9,000 তরুণ তরুণীকে আত্মরক্ষার কৌশল হিসেবে এবং তাদেরকে যে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে, এই মৌলিক প্রশিক্ষণ দেওয়ার যে কর্মসূচি, এটি অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে, কিন্তু কর্মসূচিটি এখনো শুরু হয়নি। এটি শুরু হবে 22 নভেম্বর 2025 থেকে। এমন অবস্থায় যে আওয়ামী লীগ রাজপথে যে কর্মসূচি দিয়েছে, শেখ হাসিনা গণমাধ্যমে যেভাবে তার কথাগুলো বলছেন, তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে আক্রমণ করছেন, তার অর্থনৈতিক অনৈতিকতা অসততা নিয়ে প্রশ্ন তুলছেন, এগুলো নিয়ে দেশে বিদেশে সকল জায়গায় কিন্তু তুমুল তর্ক বিতর্ক চলছে। এবং ইউনূসের যে জনপ্রিয়তা সেটিও প্রায় তলানির দিকে চলে এসেছে। মানুষ তাকে আর আগের মতো বিশ্বাস করছে না, এমনকি সাধারণ মানুষের সঙ্গে কথা বললে বোঝা যাচ্ছে। কিন্তু এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে, এটি দেখার বিষয় যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই কর্মসূচিটি কতটা বাস্তবায়ন করতে পারে। সরকার যতই বলুক শঙ্কা নেই, সরকার যে মরিয়া হয়ে আছে আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য, আওয়ামী লীগকে রুখে দেবার জন্য, ঠেকানোর জন্য, এটি কিন্তু যে কথাগুলো বললাম তা থেকে স্পষ্ট। আরো অনেক কথা আছে, ভিডিওর কল করে বাড়িয়ে লাভ নেই, একই কথা, থোর বড়ি খাড়া খাড়া বড়ি তোর।
আওয়ামী লীগ চাইবে তাদের কাজ করতে, সরকার চাইবে তাদেরকে কোণঠাসা করতে। যেভাবে ডিএমপির একজন বড় কর্তা বলেছেন যে গত কয়েক মাসে 3,000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ঝটিকা মিছিল থেকে। অর্থাৎ আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করার কোনো পথ সুযোগ কিছু সরকার রাখতে চায় না। দেখা যাক কি হয় 11, 12, 13 নভেম্বর। আমরা সেদিকে খেয়াল রাখি, আপডেট আপনাদেরকে জানাতে চেষ্টা করব।